হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাই। আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে এবং সপরিবারে খুব আনন্দ করেছো। আচ্ছা, তোমাদের আজকে একটা অত্যন্ত প্রাসঙ্গিক এখন এই মুহূর্তের অত্যন্ত প্রাসঙ্গিক এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ফলত তোমাদের কাছে আশা রাখবো যে ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত শুনবে এবং আমার যে কথাগুলো সেইগুলো বোঝার চেষ্টা করবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তাদের আমি বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দয়া করে, এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ফলত নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন আকারে প্রথমেই পেয়ে যাবে। এবং সেই সঙ্গে আরেকটু জানিয়ে রাখবো যে তোমরা যেমন সমস্ত এডুকেশনাল আপডেটস, জব আপডেট সমস্ত ধরনের ভিডিও পাবে, এবং সেই পাশাপাশি যাদের জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্ট রয়েছে সেই ভূগোল সাবজেক্টের ওপর সমস্ত ধরনের কন্টেন্ট পাবে। এবং আমি রিসেন্ট একটা সেশন চালু করেছি যেখানে হচ্ছে ইন্টারভিউর জন্য, ভূগোলের ইন্টারভিউর জন্য কিছু সম্ভাব্য মৌখিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করছি। প্রায় 950টার মতো প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমরা খুব উপকৃত হবে সেই প্রশ্নগুলো পড়ে। আচ্ছা, এবং সেই সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, দেখো, WBSLST 2025-এর পরীক্ষা হয়ে গেছে, কিন্তু সেই পরীক্ষাকে কেন্দ্র করে পুজোর আগে একটা বৃহত্তর আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ব্যাপকতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের মনে একটা বৃহৎ আন্দোলনের সৃষ্টি করেছে বা আলোড়নের সৃষ্টি করেছে। এবং আশা রাখছি যে পুজোর পরেও যে কিছু দাবিতে আবার কিন্তু আন্দোলনের ব্যাপকতা বৃদ্ধি পাবে। কারণ আন্দোলন এবং আরেকটা পথ রয়েছে যেটা আইনের মাধ্যমে বা আদালতের মাধ্যমে সেইভাবে কিন্তু তার পরীক্ষার্থীদের অধিকারকে ছিনিয়ে নেওয়া যায়। আর একটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই একটা প্রেশার ক্রিয়েট করে কিন্তু তাদের যে অধিকার বা পরীক্ষার্থীদের যে অধিকার সেটাকে কিন্তু হাসিল করা যায় বা সেটাকে ছিনিয়ে নেওয়া যায়। এবার দেখো, তোমরা যারা 2025-এ যে 5 লক্ষ অ্যাবাভ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে আমি যদি ফ্রেশার্সদেরকে 100% বা 100% ধরি, সেই 100%-এর মধ্যে দেখা যাবে যে কিছু পার্সেন্টেজ ধরে একই ধরনের বা সদৃশ্য সম্পন্ন মেন্টালিটি অনেক পরীক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছে। সেই পরীক্ষার্থীদের যে দাবিগুলো বা তাদের যে চিন্তাভাবনাগুলোর যে সাদৃশ্য রয়েছে চিন্তাভাবনায়, সেই চিন্তাভাবনাগুলো থেকে তারা একটা ডিসিশানে আসছে যে তারা এই দাবি নিয়ে কিন্তু কোর্টের কাছে বা আদালতের কাছে দ্বারস্থ হতে চায়, কারণ তারা তাদের অধিকারটা পেতে চায়, তারা তাদের চাকরিটা পেতে চায়। এবার সেই দাবিগুলো কি, আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব। একটা হচ্ছে, প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কসের জায়গাটা ক্লিয়ার করতে হবে। আদালতের কাছে এই এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে SLP হয়েছিল আগেও। সেক্ষেত্রে কিন্তু ওই জাস্টিস মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে যে তোমার ডিসিশন বা অর্ডার বা যেটা ভার্ডিক্ট প্রকাশ করেছিল রায়ের ভিত্তিতে, সেখানে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছিল যে অভিজ্ঞতার মার্কসটাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। বলেছিল যে পুরনোদের তো অভিজ্ঞতা আছে, SSC চাইলে অভিজ্ঞতা মার্কস দিতে পারে, এই রকম একটা বলেছিল। কিন্তু এইখানে ফ্রেশার্সদের একটা প্রশ্ন হচ্ছে যে 2016 সালে তাদের তো প্যানেলটা অবৈধ বলে কোর্ট ঘোষণা করেছে, তারা কেন তাহলে অভিজ্ঞতা মার্কস পাবে? এটা কিছু ছাত্রছাত্রীর মেন্টালিটি বা পরীক্ষার্থীর মেন্টালিটি। তারা চাইছে যে যেন পুরনোদের কোনো 2016 চাকরি প্রার্থীদের কোনো মার্কস না দেওয়া হয়। আবার এই প্রসঙ্গে আরেক ধরনের ছাত্রছাত্রীদের মেন্টালিটি যে 2016 সালের যারা যোগ্য পরীক্ষার্থী তাদেরকেই কেবল এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হোক, বাকি কমিশন যাদের কথা বলছিল যে প্যারা টিচার থেকে শুরু করে KBS কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন যে যারা বাইরে থেকে আসবে তাদেরকেও এক্সপিরিয়েন্স মার্কসটা দেওয়া হবে তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, সেটা কিন্তু তারা মানতে রাজি নয়। আর প্রথমটা বললাম যে একদল তো কোনো এক্সপিরিয়েন্স মার্কস দিতেই রাজি নয়। এবার সেই জন্যে আদালতের কাছে তাদের দাবি থাকবে যে এক্সপিরিয়েন্স মার্কসের জায়গাটা যেন একটা ক্লিয়ারিটি বা ক্লিয়ার করে দেয়, ক্লারিফিকেশান দিয়ে দেয় যে এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন যোগ হবে, কারা পাবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রেশার্সদের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেটা নিয়েই কিন্তু তাদের দাবি। এবার তারা কি চাইছে? তারা চাইছে যে এক্সপিরিয়েন্স মার্কস ইন্টারভিউর পর যোগ হোক। বেশিরভাগ জনই চাইছে,
বেশিরভাগ কেন সবাই চাইছে ফ্রেশার্সরা যে ইন্টারভিউর আগে কেন হবে, ইন্টারভিউর আগে যদি 10 নাম্বার দেওয়া হয় সেখানে কিন্তু আমাদের যে সংবিধানে বিভিন্ন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি বা নিয়োগ প্রক্রিয়ার প্রতি যে আমাদের যে আইন করা রয়েছে সেই আইনের কিছু কিছু ধারাকে কিন্তু অমান্য করা হবে। মানে সেখানে শিক্ষার ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রেও কিন্তু সাম্য বা সমতার কথা বলা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু বিঘ্নিত হবে বা সেগুলোকে অমান্য করা হবে। সবাই সমান অধিকার পাবে, সবাইকে সমান যোগ্যতার ভিত্তিতে নিরীক্ষণ করতে হবে, এইগুলো তো আমাদের সংবিধানের মধ্যে আছে। কিন্তু এইখানে যেটা হচ্ছে আগে এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হচ্ছে, ফলত একটা অসম প্রতিযোগিতা এসএসসি তৈরি করে দিয়েছে। দ্বিতীয়টা বললাম যে অবৈধ যে প্যানেল বলে ঘোষণা করেছে 2026-এ, তার ভিত্তিতে তাদের চাকরি চলে গেছে এবং ফ্রেশ সিলেকশনের মাধ্যমে আবার তাদেরকে পুনরায় আসতে হবে। তাহলে কেন অভিজ্ঞতার জন্য 2016-কে দেওয়া হবে 10 মার্কস, আর যদি দেওয়াই হতো ওদের আলাদা পরীক্ষা করুক আর নতুনদের জন্য আলাদা পরীক্ষা করা হোক, এই রকম দাবিই কিন্তু ফ্রেশার্সদের প্রথম থেকে রয়েছে। আমি কারো হয়ে কথা বলছি না, আমি জাস্ট সত্য কথাটা বলছি যে এই কথাটা তোমাদের কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। ছড়িয়ে পড়লে কি হবে, তোমরা সবাই কিন্তু সজাগ হবে, সচেতন হবে এবং প্রত্যেকের সচেতন মাইন্ড এবং প্রত্যেকের পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু একটা বৃহত্তর আন্দোলন তৈরি হয় বা যে চাপ তৈরি হয় সেই চাপই কিন্তু কোনো সংস্থাকে বা কোনো নিয়োগ সংস্থাকে কিন্তু তার টনক নড়াতে পারে। এই জাগরণ তৈরি করার জন্যই কিন্তু আমাদের চেষ্টা, তাছাড়া কিছু নয়। এরপর পয়েন্ট হচ্ছে অভিজ্ঞতা নম্বর ইন্টারভিউর আগে যোগ করা যাবে না। একই কথা বললাম যে ইন্টারভিউর আগে যোগ করা যাবে না, তাহলে একটা অসম প্রতিযোগিতা হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে প্রায় 6 লক্ষ পরীক্ষার্থীর 5 লক্ষের অ্যাবাভ, তাদের জন্য 1 লক্ষ ভ্যাকেন্সিস, কম করে 1 লক্ষ ভ্যাকেন্সিস কিন্তু রিলিজ করতে হবে বা ঘোষণা করতে হবে। যে অনুপাতটা, যে 6 লক্ষ পরীক্ষা দিয়েছে প্রায়, তাদের মধ্যে যেন 6 জনের মধ্যে 1 জন যেন চাকরি পায়, এই দাবিতে 1 লক্ষ ভ্যাকেন্সিস কিন্তু ফ্রেশার্সরা দাবি করছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকাডেমিক স্কোর যেন ইন্টারভিউর সঙ্গে যোগ হয়ে ফাইনাল প্যানেল প্রকাশ করা, এটাও একটা দাবি। তোমরা হয়তো অনেকে জানো নি, আমি জানিয়ে দিচ্ছি। এটাও আবার অনেকের মেন্টালিটি বা এতে ভাবনা চিন্তায় ফুটে উঠছে যে অ্যাকাডেমিক মার্কস তো যে যেমন পেয়েছে পাবেই। কেউ 60% অ্যাবাভ পেয়েছে সে 10 মার্কস পাবে, 60% বিলো হলে 8 মার্কস পাবে, এরকম যে ক্যাটাগরাইজড করা রয়েছে সেটা তো পাবে। তারা চাইছে যে রিটেন টেস্ট হয়েছে সেই রিটেন এক্সামিনেশনের ভিত্তিতে একটা কাট অফ করা হোক, যেমন নেট সেটের ক্ষেত্রে কাট অফ হয়, সেই রকম একটা কাট অফ করা হোক 60-এর মধ্যে। সেই 60-এর ভিত্তিতে একটা কাট অফ প্রকাশ করা হলো, ফলত সবাই দেখলো জানলো যে তার কত কাট অফ হয়েছে এবং সেই ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হোক। এবং ইন্টারভিউতে যাদেরকে এক্সপিরিয়েন্স দেবে বলছে দিতে পারে, একদল বলছেন না দেওয়া হোক। আর অ্যাকাডেমিকটা তো সবাই পাবে, সবাই তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন করে অ্যাকাডেমিক শেষ অ্যাকাডেমিক তারা তো পেয়ে এসেছে, এতদূর পড়াশোনা করে এসছে। ফলত অ্যাকাডেমিক কেউ 8 পাবে, কেউ 10 পাবে, যে 6 পাবে, যাই পাক না কেন সে যেন ওই ইন্টারভিউর পর পায় এবং টোটাল ওখানে রিটেন ইন্টারভিউ এবং ওখানে টোটাল হচ্ছে রিটেন ইন্টারভিউ অ্যাকাডেমিক আর এক্সপিরিয়েন্স যদি দেয়, এইগুলো মিলে যে ফাইনাল প্যানেল হয় সেই ফাইনাল প্যানেলটা যেন করা হয়, এটাও একটা অনেকের দাবি। 6 নম্বর দাবি হচ্ছে ফ্রেশার্সদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। সত্যি পরীক্ষা হলো, সবাই পরীক্ষার ফর্ম ফিল আপ করলো টাকা দিয়ে, আর পরীক্ষা নিল, এত বছর 10 বছর পরীক্ষা হয়নি, আর শেষে এইরকম ছেলেখেলা বা ছ্যাবলামো করার জন্য তো এরকম ফ্রেশার্সদের বা পরীক্ষার্থীদের জীবন জীবিকা নিয়ে তো ছেলেখেলা করাটা তো সংবিধান অনুযায়ী বা সামাজিকভাবে ন্যায়সঙ্গত নয়। ফলত তাদেরও কর্মজীবন রয়েছে, তাদের জীবিকা রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, সেটাকে তো সুনিশ্চিত করতে হবে। বেকার যুবকদের যদি ভবিষ্যৎ না সুনিশ্চিত করে তাহলে সমাজও খারাপের দিকে চলে যাবে। সামাজিক যে সুকাঠামো সেই কাঠামো গড়ে উঠবে না, যোগ্য নাগরিক তৈরি হবে না, সমাজ অবক্ষয়ের দিকে চলে যাবে। ফলত এই ফ্রেশার্সদের জন্য কিন্তু ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে, এটা সরকারের দায়। সরকার তো নির্বাচিত হয় জনগণের দ্বারা, কোনো একটা রাজনৈতিক দল সরকার গঠন করে, কিন্তু সেই রাজনৈতিক দল তো জনগণের দ্বারাই তাদেরই প্রতিনিধি হিসাবে যায়। ফলত তার দায় থাকে তো যেমন শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখবে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক রাখবে, মানুষের মৌলিক অধিকার ঠিক রাখবে, যা কিছু আছে সংবিধানকে তো তারা যথাযথভাবে সম্মান দিয়ে সেগুলো হচ্ছে বাস্তবায়ন করবে। সেখানে নতুনদের কিন্তু চাকরি দিতে হবে, তাদের জীবিকা দিতে হবে,
তাদেরকে জীবিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, ফলত তারা তাদের ফ্যামিলিকে চালাতে পারবে। এই বিষয়গুলো রয়েছে। আরেকটা হচ্ছে যেটা 7 নম্বর হিসাবে বলবো, যেটা এখানে আমার লেখা হয়নি, যে বেশিরভাগজন চাইছে যে ইন্টারভিউতে আবার দুর্নীতি হতে পারে। তাই ইন্টারভিউকে কিন্তু একটা সিসিটিভি আওতায় বা ভিডিওগ্রাফি উইথ অডিও, মানে অডিও ভিজুয়াল একটা আম আওতায় রাখতে বলছে। যার ফলত পরে কোনো কিছু সমস্যা হলে তার মাধ্যমে কিন্তু একটা এভিডেন্স রয়ে যাবে যে সেখানে কিন্তু যেমন তোমার ইউপিএসসিতে আর ইন্টারভিউয়ারে হয়, সমস্ত ভিডিওগ্রাফির মাধ্যমে থাকে, অডিওগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে। ফলত সবাই চাইছে যে ইন্টারভিউটা যেন স্বচ্ছ হয় এবং সিসিটিভি আওতার মধ্যে হয়। এই জায়গা থেকেও কিন্তু সবাই প্রশ্ন তুলছে। ফলত এই দাবিগুলো নিয়ে কিন্তু সত্যিই যে হতে পারে মামলা, এবং সেই মামলা হলে কিন্তু ফ্রেশার্সরা উপকৃতই হবে। তাই ফ্রেশার্সদের মনের মধ্যে এই জাগরণটা আমি আনার জন্য বা এই সচেতনতা আনার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। ভালো থেকো।